প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই বাসায় ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা শ্বসন ও শ্বাসক্রিয়া বা শ্বসনতন্ত্রের সাথে সম্পর্কিত যে অধ্যায়টি পড়ছিলাম, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে পড়ব, সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস রক্তের মাধ্যমে কিভাবে পরিবাহিত হয় তার ডিটেল একটি বর্ণনা আজকের ক্লাসে তোমরা পাবে। এটি প্রয়োগের ক্ষেত্রে পরীক্ষাতে বারবার আসে, বোর্ড এক্সামে, কলেজের টেস্ট, প্রি টেস্ট এগুলোতে আসবে। সুতরাং আশা করছি এই টপিকসটি তুমি খুব ভালো মতো বাসায় পড়ে ফেলবে। পুরো ক্লাসটা দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউবের কমেন্টস বক্সে লিখে দাও, আমি চেষ্টা করব তোমার প্রশ্নের যথাযথ উত্তর অতি দ্রুততার সাথে দেওয়ার জন্য। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এবং তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আজকের ক্লাসের শুরুতে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, পরীক্ষার প্রয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। সাধারণত কলেজের টেস্ট, প্রি টেস্ট অথবা বোর্ড এক্সামে এই প্রশ্নটা প্রতি বছরই আসে বিভিন্ন বোর্ডে। সুতরাং এই গ্যাসীয় পরিবহনটা খুব ভালোভাবে পড়তে হবে এবং সমীকরণ দিয়ে এবং এর ব্যাখ্যা লেখার মতো নোটগুলো সুন্দর মতো করে ফেলতে হবে। এটা যে কোনো রাইটার্সের বই থেকে পড়তে পারো, ডক্টর আব্দুল আলিম, গাজী আজমল, মিজান স্যারের বই বা নাজিমউদ্দিন স্যারের বই, যে কোনো রাইটার্সের বইতে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। আমার মনে হয় তুমি যদি একটু পড়ো, ঘন্টাখানিক সময় লাগবে এই গ্যাসীয় পরিবহনটা বোঝার জন্য। শুরুতে একটি বিষয় একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন এবং গ্যাসীয় বিনিময়ের মধ্যে পার্থক্য কী। ম্যাক্সিমাম স্টুডেন্টই এই পরিবহন এবং বিনিময় এই দুইটাকে একসাথে করে ফেলে বা উল্টিয়ে ফেলে, যার ফলে পরীক্ষাতে তারা শুরুতে জ্ঞানটা ভুল লেখে অথবা পরবর্তীতে তারা উদ্দীপকটা ধরতেই পারে না, উল্টো অ্যান্সার করে আসে। তাহলে এখন আমরা এই গ্যাসীয় পরিবহন এবং গ্যাসীয় বিনিময়, এক্সচেঞ্জ অফ গ্যাসেস আর ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, এই দুইটার মধ্যে আগে পার্থক্যটা নিয়ে কথা বলি। দেখো, আমরা প্রথম ক্লাসে পড়েছি বা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে এই গ্যাসীয় বিনিময় নিয়ে কথা বলেছি আমরা। বিনিময়টা হচ্ছে এই যে অ্যালভিউলাস দেখছো, এই অ্যালভিউলাস থেকে অক্সিজেন কিভাবে রক্তে যায় আর রক্ত হতে কার্বন ডাইঅক্সাইড কিভাবে অ্যালভিউলাসে আসে, এটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। অর্থাৎ অ্যালভিউলাস থেকে অক্সিজেন রক্ততে প্রবেশ করলে জায়গা ছেড়ে দেবে কার্বন ডাইঅক্সাইড এবং সেই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে হচ্ছে অ্যালভিউলাসে বা ফুসফুসে, দেন সেটা শরীর থেকে বের হয়ে যাবে। এই যে অক্সিজেনের বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ে অক্সিজেন, এটাই হচ্ছে গ্যাসীয় বিনিময়। বাট পরিবহন কোনটা? এই যে অ্যালভিউলাস থেকে অক্সিজেন রক্তে গেল, এখন রক্ত তো আছে রক্তনালীর মধ্যে, সেটাকে আমরা কৌশিক জালিকা বা কৌশিক রক্তনালিকা বলতে পারি, চুলের মধ্যে মতো। তাহলে রক্ত তো হচ্ছে একটি দ্রবণ, একটি তরল পদার্থ, আর অক্সিজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে তরল এবং গ্যাস একসাথে থাকতে পারে না। তাহলে নিশ্চয়ই ওই অক্সিজেনকে রক্তের সাথে দ্রবীভূত হতে হবে অথবা রক্তের সাথে কোনো একটি যৌগ তৈরি করতে হবে, যে যৌগ রূপে অক্সিজেন রক্তের সাথে পরিবাহিত হয়ে কোষে প্রবেশ করবে বা কোষের কাছাকাছি যাবে, কৌশিক জালিকাতে গিয়ে প্রবেশ করবে এবং দেন সেখান থেকে আবার অক্সিজেন আলাদা হয়ে যাবে, কোষের মধ্যে যাবে এবং শ্বসন ঘটাবে বা কোষীয় শ্বসন ঘটাবে, আর রক্তের উপাদানগুলো রক্তেই থেকে যাবে। একইভাবে অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে কোষের ভিতরে, সেই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তের সাথে যৌগ রূপে ফুসফুসে ফেরত আসবে। তাহলে ফুসফুসে ফেরত যখন আসছে, তখন ফুসফুসে
কাছাকাছি অঞ্চলে এসে, কাছাকাছি জায়গায় এসে এই কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে আবার আলাদা হয়ে যাবে। অর্থাৎ কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে আসছিল, তখন নিশ্চয়ই কোনো যৌগ রূপে আসছিল অথবা ভৌত দ্রবণ রূপে আসছিল, এবং ফুসফুসের অ্যালভিউলাসের আশেপাশে এসে তখন রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আবার গ্যাসীয় উপাদানে পরিণত হবে এবং ওই গ্যাসটা অ্যালভিউলাসে চলে আসবে। এই যে রক্তের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, এটাই হচ্ছে মূলত গ্যাসীয় পরিবহন। তাহলে আমরা আজকের ক্লাসে এই গ্যাসীয় পরিবহন নিয়ে আলোচনা করছি, গ্যাসীয় বিনিময় নিয়ে না। গ্যাসীয় বিনিময় নিয়ে সেকেন্ড ক্লাসে আমরা শুধুমাত্র এই চিত্রটা দিয়ে তার একটা সংক্ষেপণ বর্ণনা উপস্থাপন করেছি, সেটা তোমরা দেখে নিবা। সেটা শর্ট প্রশ্নের জন্য বা এমসিকিউ বা জ্ঞানের জন্য পড়ে ফেললেই হবে। কিন্তু আজকে যেটা পড়াচ্ছি এটা মূলত প্রয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। তাহলে আমরা দেখি যে অক্সিজেন কিভাবে পরিবাহিত হয়। প্রথমে হচ্ছে আমরা এই টপিকসটা নিয়ে কথা বলি। অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড যে কোনো গ্যাস ভৌত এবং রাসায়নিক দুইটা রূপে পরিবাহিত হবে। যদি কোনো যৌগ তৈরি না হয়, শুধুমাত্র অক্সিজেন হয়তোবা রক্ত রসের সাথে বা রক্তের কণিকার সাথে ভৌতভাবে দ্রবীভূত হয়ে খুব সামান্য পরিমাণ পরিবাহিত হতে পারে। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 100 মিলিলিটার রক্তে 0.2 মিলিলিটার অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। সেটা মূলত এই চাপের তারতম্যর কারণে এই কাজটা হয়ে থাকে। খুব সামান্য পরিমাণ অক্সিজেন এই ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম অক্সিজেন কি রূপে পরিবাহিত হয়? নিশ্চয়ই রাসায়নিক যৌগ রূপে পরিবাহিত হয়। তাহলে আমরা এখন দেখব যে এই রাসায়নিক যৌগ রূপে কিভাবে ম্যাক্সিমাম অক্সিজেন পরিবাহিত হয়। তুমি খেয়াল করে দেখো, অক্সিজেন রক্তকণিকার হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকার গুরুত্বপূর্ণ লৌহ গঠিত যৌগ হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় এবং অক্সি হিমোগ্লোবিন নামক একটি অস্থায়ী যৌগ তৈরি করে, বা এটাকে শিথিল রাসায়নিক যৌগ বলতে পারো। এই রূপে ম্যাক্সিমাম 99.99% বা সর্বোচ্চ পরিমাণ অক্সিজেন ফুসফুসের বহিঃপ্রাচীর থেকে অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়ে কৌশিক রক্তনালিকা বা জালিকার মধ্যে প্রবেশ করে, এবং যেটা কোষের আশেপাশে গেলে তখন বিপরীত বিক্রিয়া সম্পূর্ণ হয়। এখানে কিন্তু দেখো উভয়মুখী সাইন দেওয়া হচ্ছে। এই অক্সি হিমোগ্লোবিন তখন আবার কিন্তু ভেঙে যায় এবং উল্টা বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা আবার গ্যাসীয় উপাদানে পরিণত হয় এবং সেটা গিয়ে শ্বসন ঘটায়। আর হিমোগ্লোবিন এটা রক্তের উপাদান, এটা রক্তেই থেকে যায়। তাহলে আমরা দেখলাম যে এই যে অক্সি হিমোগ্লোবিন এই রাসায়নিক যৌগ রূপে আমাদের শরীরে ম্যাক্সিমাম অক্সিজেন পরিবাহিত হয়, সেটার বর্ণনা তোমাদেরকে দিয়ে ফেললাম। আশা করছি এই অক্সিজেন ভৌত এবং রাসায়নিক দ্রব্য রূপে কিভাবে পরিবাহিত হয় তার বর্ণনাটা বুঝে ফেলেছো। এখন আসো আমরা কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় তার বর্ণনাটা দেখি। তুমি চিত্রে খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডও কিন্তু দুইভাবে পরিবাহিত হচ্ছে। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে এবং পরবর্তীতে আমরা দেখব রাসায়নিক যৌগ রূপে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তাহলে প্রথমে ভৌত দ্রবণ রূপে অনলি 5% কার্বন ডাইঅক্সাইড রক্ত রসের যে পানি আছে সেই পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি পূর্বক এই 5% কার্বন ডাইঅক্সাইড কোষ হতে ফুসফুসের বহিঃপ্রাচীরে চলে আসে, এবং এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে এটা এই কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এনজাইমের প্রভাবে এই কার্বনিক অ্যাসিডটা তৈরি হয়। কিন্তু আমাদের কোষের মধ্যে বা রক্তে এই কার্বনিক অ্যানহাইড্রেজের পরিমাণটা কম, এই জন্য এই খুবই সামান্য পরিমাণ অনলি 5% কার্বন ডাইঅক্সাইড
এই কার্বনিক অ্যাসিড গঠন করতে পারে। এছাড়াও কার্বামিনো যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইড ফিরে আসতে পারে ফুসফুসে, এবং ফুসফুসের আশেপাশে এসে বিপরীত বিক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তুমি দেখো কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হলে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। এটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিনের আণবিক সংকেত, যেটাকে ভেঙে লিখলে আমরা এইভাবে দেখাতে পারি। এখানে এই হিমোগ্লোবিনের গ্লোবিন নামক প্রোটিন আর অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে এই কার্বামিনো যৌগটা গঠিত হয়। এই কার্বামিনো হিমোগ্লোবিন আর একটা আছে কার্বামিনো প্রোটিন, অর্থাৎ কার্বামিনো যৌগ রূপে আমাদের শরীরে প্রাপ্ত মোট কার্বন ডাইঅক্সাইডের 27 ভাগই কিন্তু পরিবাহিত হয়। অর্থাৎ ভৌত দ্রবণ রূপে দেখো 5% বা 5 ভাগ পরিবাহিত হচ্ছে, আর বাকি 27 ভাগ পরিবাহিত হয় কিন্তু এই কার্বামিনো যৌগ রূপে। একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, আর একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। কার্বামিনো প্রোটিন কি জিনিস? আমাদের রক্ত রসে যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে আমরা বলি প্লাজমা প্রোটিন। প্লাজমা মানেই হচ্ছে রক্ত রস, আর প্রোটিন তো প্রোটিনই। তাহলে রক্ত রসের প্রোটিনের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হতে পারে। এই যে দেখো, এটাই হচ্ছে প্লাজমা প্রোটিনের আণবিক সংকেত, বা প্লাজমা প্রোটিনকে সংক্ষেপে এইভাবে দেখানো হচ্ছে। এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে এই যে কার্বামিনো প্রোটিন তৈরি করছে। তাহলে এখানে দুইটি কার্বামিনো যৌগকে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, আরেকটি হচ্ছে কার্বামিনো প্রোটিন। তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন এবং কার্বামিনো প্রোটিন এই রূপে 27 ভাগ কার্বন ডাইঅক্সাইড আমাদের ফুসফুসের বহিঃপ্রাচীরে চলে আসে। পরবর্তীতে এই কার্বামিনো প্রোটিন এবং কার্বামিনো হিমোগ্লোবিন আবার ভেঙে যাবে। ভেঙে গেলে হিমোগ্লোবিনের উপাদান বা প্লাজমা প্রোটিনের উপাদানটা রক্তেই থেকে যাবে। কার্বন ডাইঅক্সাইডটা আবার গ্যাসে পরিণত হবে, এবং এই কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসে চলে আসবে, এবং ফুসফুস থেকে পরবর্তীতে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় তার একটি বর্ণনা দেখে ফেললাম। এখানে 27 এবং 5 অর্থাৎ 32% টোটাল কার্বন ডাইঅক্সাইডের পরিবহনকে ব্যাখ্যা করা হয়েছে। এখনো প্রায় 78% কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় সেটার ব্যাখ্যা এখনো দিইনি। বাকিটার ব্যাখ্যা এখন আমরা শিখব, যে কি রূপে কোষ থেকে বাকি কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের বহিঃপ্রাচীরে আসে এবং পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তার সিংহভাগই ফেরত আসে এই বাইকার্বনেট রূপে। আমরা যদি এই চিত্রটা দেখি, এখানে এটার খুব ডিটেল বর্ণনা আছে, আমরা এখান থেকে এই বর্ণনাটা দিতে চাচ্ছি। অর্থাৎ বলা হয় যে 65 ভাগই বা ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইডই এই বাইকার্বনেট রূপে কোষের কৌশিক জালিকা ওই অংশ থেকে বাইকার্বনেট রূপে 65 ভাগ কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের বাইরের অংশে বা বহিঃপ্রাচীরে ফেরত আসে। এবং এই বাইকার্বনেট যৌগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। এখন তোমার মনে হতে পারে যে এই দুইটা তৈরি হয় কোথায়? সাধারণত রক্তরসে তৈরি হয় সোডিয়াম বাইকার্বনেট, আর রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার মধ্যে তৈরি হয় পটাশিয়াম বাইকার্বনেট। এবং এই সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট এই দুইটা যৌগ রূপেই 65 ভাগ কার্বন ডাইঅক্সাইড ফেরত আসে ফুসফুসে, এবং তারা বিপরীত বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে পরবর্তীতে আলাদা করে দেয়, এবং ওই কার্বন ডাইঅক্সাইড যেটা গ্যাসে রূপান্তরিত হয় সেটা ফুসফুসের অ্যালভিউলাসে প্রবেশ করে এবং সেখান থেকে আমাদের শরীরের বাইরে চলে আসে। এখন বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন যেহেতু ম্যাক্সিমাম ঘটে, এখানে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার নামক একজন বিজ্ঞানী এই ক্লোরাইড শিফট
এই প্রক্রিয়াটার বর্ণনা দেন। এই জন্য এটার আরেকটা নাম হ্যামবার্গার শিফট, অথবা ক্লোরাইডের শিফট ঘটে বলে এটাকে ক্লোরাইড শিফটও বলা হয়। তাহলে বাইকার্বনেট রূপে পরিবহন বা বাইকার্বনেট যৌগ রূপে পরিবহন যখন বর্ণনা করবে, তখন এই ক্লোরাইড শিফটের ব্যাখ্যাটা তোমার থাকতে হবে। ক্লোরাইড শিফট কি দেখো, আমরা সেটার এখন বর্ণনা দিচ্ছি। তুমি চিত্রটা খেয়াল করো। কার্বনিক অ্যানহাইড্রেজের প্রভাবে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। কার্বনিক অ্যাসিড অস্থায়ী যৌগ ভেঙে গেলে এখান থেকে প্রোটন এবং বাইকার্বনেট তৈরি হতে পারে। এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, যদিও এখানে সাইনটা দেওয়া হয়নি। অথবা কার্বামিনো হিমোগ্লোবিন যৌগও কিন্তু তৈরি হতে পারে, বা এখানে অক্সি হিমোগ্লোবিনের রূপটাও দেখানো হচ্ছে। আমরা এখানে শুধুমাত্র ক্লোরাইড শিফটটাকে ব্যাখ্যা করছি। এই যে দেখো, এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকার মধ্যে যে কার্বামিনো হিমোগ্লোবিনের ভাঙনের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হচ্ছিল, এর মধ্যে অ্যানায়নটা পাম্প করে বাইরে চলে আসে, রক্ত রসে চলে আসে। কারণ আমরা জানি রক্তকণিকাগুলো ভাসমান থাকে রক্ত রসের মধ্যে। রক্ত রসে কার্বন ডাই অক্সাইড চলে আসলো এবং সেটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। এই জন্য আমরা বলেছি প্লাজমায় বা রক্ত রসে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় সোডিয়াম বাইকার্বনেট রূপে। এই জন্যই কিন্তু এই কথাটা বলা হয়েছে। এখন তুমি খেয়াল করো, লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, এই যে এটা হচ্ছে কিন্তু লোহিত রক্তকণিকার একটা অণুকে এখানে বড় করে দেখানো হচ্ছে। এটা একটা ডায়াগ্রামেটিক ছবি। তাহলে এখানে যে লোহিত রক্তকণিকা দেখছো, নিশ্চয়ই এই লোহিত রক্তকণিকার ভিতরে অ্যানায়নের ঘাটতি হয়েছে, কারণ এই অ্যানায়নটা তো বের হয়ে আসছে। তাহলে এই অ্যানায়নের ঘাটতি পূরণের জন্য রক্ত রস হতে ক্লোরিন শিফট করে, লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে। এটাই হচ্ছে ক্লোরাইড শিফট। এই যে আয়নের ব্যালেন্সের জন্য এই ক্লোরাইড শিফট ঘটনাটা ঘটে থাকে। এই ব্যাখ্যাটাই দিয়েছেন বিজ্ঞানী হ্যামবার্গার। এই জন্য তার নাম অনুসারে এই প্রক্রিয়াটাকে হ্যামবার্গার শিফটও বলা হয়। তাহলে আমরা দেখলাম যে বাইকার্বনেট রূপে কিভাবে ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, এবং সেটির বর্ণনা আমরা অলরেডি করে ফেলেছি। কিন্তু পরীক্ষার সময় মনে রাখো, হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফটের বর্ণনাটা বাইকার্বনেট যৌগ রূপে কার্বন ডাই অক্সাইডের পরিবহন যখন ব্যাখ্যা করবে, তখন অবশ্যই এটা থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ। এবং এই টপিকসটা ডক্টর আব্দুল আলিমের স্যারের বইতে সহজ এবং প্রাণবন্তভাবে লেখা আছে। একবার পড়লেই আমার মনে হয় পরীক্ষার জন্য তুমি খুব সুন্দর মতো প্রস্তুতি নিতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে দেখতে পাচ্ছ বইয়ের এই অংশে আমরা ক্লোরাইড শিফট এটাকে অলরেডি পড়ে ফেলেছি। তুমি দেখতে পাচ্ছ এখানে যে কার্বনিক অ্যানহাইড্রেজের প্রভাবে কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট এবং প্রোটন তৈরি হচ্ছে, এবং সেগুলো দিয়ে কিভাবে ক্লোরাইড শিফটটা সম্পূর্ণ হয় হ্যামবার্গারের নাম সহ এখানে বর্ণনাটা দেওয়া আছে। তুমি এখন এটা বাসাতে সুন্দর মতো পড়ে ফেলতে পারবা। এবং একই সাথে সাথে এই শ্বাসরঞ্জকের ভূমিকা কি সেটাও কিন্তু আলোচনা হয়ে গেছে। তুমি জানো শ্বাসরঞ্জক বলতে এখানে হিমোগ্লোবিনকে বোঝানো হচ্ছে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন রূপে, এবং কার্বন ডাই অক্সাইড যখন পরিবহন করে তখন কার্বামিনো হিমোগ্লোবিন এই রূপে কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করে। তাহলে তোমার কাজ হচ্ছে বাসাতে এই শ্বাসরঞ্জকের ভূমিকাটাও পড়ে ফেলা, যেটা অলরেডি আমরা গ্যাসীয় পরিবহনে আলোচনার সময় ওইটা বর্ণনা করে ফেলেছি। তাহলে আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসটা পুরোটা জুড়ে আমরা গ্যাসীয় পরিবহনের বর্ণনা দিয়েছি। আশা করছি ক্লাসটি তোমার ভালো লেগেছে, তুমি ক্লাসটি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন যদি থাকে বা কোনো জায়গা যদি তুমি না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে হবে। ইউটিউবের কমেন্টস বক্সে তুমি প্রশ্নটা লিখে দিলে আমি চেষ্টা করব অত্যন্ত সুন্দরভাবে এবং দ্রুত তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শ্বসনতন্ত্রের রোগ নিয়ে কথা বলবো, কান পাকা রোগ, সাইনোসাইটিস, এবং একই সাথে আমরা দেখব যে শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে কিভাবে আমরা একটা মানুষকে হেল্প করতে পারি। এই জাতীয় কিছু
ছোটোখাটো টপিকস বাদ আছে রোগ সংক্রান্ত, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরও ডিটেল আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার কথা হবে এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।